This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসলে উৎসবের দিন তো মোটামুটি কদিন পরেই আর একদিন মাঝখানে গ্যাপ, তারপরেই তো দীপাবলি। কিন্তু উৎসবের মরশুম হলে তখন এই সমস্ত সিনেমার গান টান দেখলে বেশ মনটা ভালো লাগে, বেশ উৎসব ব্যাপারটা থাকে। কিন্তু এখানে ওই গানটা নয়, গানটার বিষয়বস্তু মানে এই ঝ্যাঁটাটা হচ্ছে মূল প্রতিপাদ্য। দেখুন এতদিন ধরে আপনারা কি জেনে এসছেন, এই ঝ্যাঁটা জিনিসটা যখন তখন দেখাতে নেই আর কি, যে ও ঝ্যাঁটা ফেটা তোলাটা মোটেও ভালো ব্যাপার নয়। কিন্তু যেভাবে ওই বাঙালির দীপাবলি হ্যাপি দিওয়ালি হয়ে গেছে, সেভাবেই ঝ্যাঁটাটাও তো বাঙালির গুড বুকে ঢুকে গেছে। আসলে কারণ কি জানেন তো, এই ধনতেরাসে যারা সোনা দানা এগুলো কিনতে পারেন না, তারা অন্তত একটা ঝাড়ু কেনেন। এবার এটা দেখে আপনারা ভাবতে পারেন যে এটা কি কোনো মানে সম্পর্ক হলো, সোনা দানার বিকল্প কখনো ঝ্যাঁটা হতে পারে? যদি একটু অন্যভাবে ভাবেন। আসলে আপনি কিনতে পারলেন সোনা দানা, খুব ভালো ব্যাপার। আপনি কিনতে পারলেন না, তাহলে আপনার ঘরে যে জিনিসপত্র আছে সেই জিনিসগুলোকে তো অন্তত একটু রক্ষা করার চেষ্টা করুন। সেগুলোকেও যে কোথাও কেউ নিয়ে যাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বে না, মানে এরকম মানসিকতার লোকজন তো চারপাশে ছুকছক করে। তাদের ঝেঁটিয়ে বিদায় করাটাই হচ্ছে আসল কাজ। ওই জন্যই এই ধনতেরাসে বোধহয় ওই ঝেঁটাটা কিনতে বলে আর কি। দেখুন এই সময়টা না একটা অনাহুত অতিথিদেরও সময়, এটাও একটা এইভাবে দেখতে পারেন আর কি। তো সেই সময় সেই অতিথিদের আর যাই হোক এসে বাড়িতে আমরা অতিথি দেবো ভব বলে তাদের বসাই, খাওয়াই দাওয়াই, কিন্তু ক্ষতি তো করতে দিতে পারি না। আর ধর সেই অতিথি যদি পাকা ফসল নষ্ট করে, তাহলে তো তাকে ওই দেবভব মনে করে তুলসী চন্দন দেওয়া যায় না, শালগ্রাম শিলা ভেবে আর পুজো করা যায় না। তাই ওই পাকা ফসল খেতে আসা বুনো হাতির দলকে ঝেঁটিয়ে বিদায় করতে হচ্ছে। জলপাইগুড়ি জেলার গরুমারার জঙ্গলের পাশে যাদের গ্রাম, তারা এখন রাত জাগছেন জানেন তো। না, অন্য কোনো কারণ না, পুজোর ব্যবস্থা করার জন্য না, কারণ তারা জানেন এখন একটু যদি ঝিমুনি আসে তাহলে এই সর্বনাশ। খুনিয়া রেঞ্জে তাই রাত নামলেই হাতিদের সঙ্গে লুকোচুরি খেলতে দেখা যাচ্ছে চাষিদের। সার্চ লাইটের আলো চোখে পড়লেই হাতিরা অন্ধকারে পালাচ্ছে, আবার যেই আলো নিভছে কখন নিঃশব্দে এসে হাজির হচ্ছে, কারণ ক্ষেত ভরা পাকা ফসল। বুঝতে পারছেন হাতিরা কিসের টানে আসছে? যারা এই সময় ডুয়ার্সের জঙ্গলে ঘুরতে বেড়াতে গেছেন, তাদের কপাল ভালো থাকলে এই রাত জেগেই লুকোচুরি খেলার সাক্ষী থাকতে পারেন। ফিরে এসে বলবেন কি দেখলাম, কি হাতি দেখেছি। তাদের কাছে এটা একটা হয়তো খেলা, এটা হয়তো একটা অনন্য অভিজ্ঞতা। আর যারা ওখানে বাস করেন, যাদের ক্ষেতের ফসল এই হাতিতে নষ্ট করে, তাদের কাছে হাতির এই হানা দেওয়াটা বা হাতির দঙ্গলকে দেখতে পাওয়াটা এক দুর্বিষহ অভিজ্ঞতা। তো যাই হোক, যারা ডুয়ার্সে নেই তারা এই সমস্ত নিয়ে বেশি আক্ষেপ করবেন না। ঘরে বসে না বললেই নয়, এটা দেখছেন আপনাদের দুধের স্বাদ ঘোলে মেটানোর ব্যবস্থাটা আমরা করে দিয়েছি সারাদিন ধরে। আপনারা দেখুন, দেখলেই দেখবেন যে ওই ফসল পাকলে ফসল কাটতে লোকজনের হামলে পড়ার ছবি, সেটাই তো সারাদিন ধরে দেখছেন। এই যে ভোটের ফসল পাকছে, তাই ফসল ঘরে কে তুলবে, কার ফসল কে কেটে নিয়ে যাবে, এই সমস্ত নিয়ে কিন্তু একটা চাপা টেনশন চারপাশে রয়েছে জানেন তো। আপনারা কি বলেন, আপনারা টের পাচ্ছেন? এটা নিশ্চয়ই পাচ্ছেন। দেখুন উত্তরবঙ্গের চাষের জমিতে হাতি আর মানুষের যে লড়াই, লুকোচুরি, যে টেনশন, এই টেনশন কিন্তু তার থেকে কিচ্ছু কম নয়। আজ হুগলি শ্রীরামপুরে গেছিলেন সুকান্ত মজুমদার, কিন্তু সুকান্ত মজুমদারের শ্রীরামপুর সফরকে যিনি উত্তেজক করে তুলবেন বলেছিলেন, ঘটনা বহুল করে তুলবেন,
তিনি নিজেই শ্রীরামপুরে ছিলেন না। এসআইআর এর বিরোধিতা করে বিজেপি নেতাদের হুমকি দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, আপনাদের মনে আছে? এবার তার পাল্টা হুমকি সেটা তো আমরা দেখেছিলাম, কেন্দ্রের ওই প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দিয়েছিলেন, রাজ্যের ওই মন্ত্রীকে পাল্টা বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। বলেছিলেন এসআইআর এর বিরোধিতা করলে ওই কেন্দ্রীয় বাহিনীর গুলি খেতে হবে। ব্যাস, আর থাকতে পারেননি শ্রীরামপুরের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আইনজীবী তো, তার নিশ্চয়ই মনে হচ্ছে যে এই গুলি ফুলির কথা বলেছেন মানেই তো আইন বিরুদ্ধ কথা, সুতরাং তার বিরুদ্ধে বলার অধিকার একমাত্র তারই আছে। আর কে না জানে আইনজীবীরা আইন বহির্ভূত কথাও বলার অধিকার পেয়ে থাকেন আর কি। এই এরকম তৃণমূলের সাংসদ বলেছেন শ্রীরামপুর গেলে বুলেটের মুখ নাকি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দিকে তিনি ঘুরিয়ে দেবেন। মানে বুঝতে পারছেন, ফাটাফাটি না করলে কাটাকাটি, মানে ভোট কাটাকাটি আর কি, এটা হবে না বুঝেই শ্রীরামপুরে একটা কিছু ঘটাতে সব পক্ষ মরিয়া। মানে শ্রীরামপুর একটা যুদ্ধক্ষেত্র হওয়ার যাবতীয় গুণ নিয়ে উপস্থিত। এবার তার মধ্যে সুকান্ত মজুমদার গেলেন, সে বুঝতেই পারছেন কি হয় ভাব। বাস্তবে কি হলো? মেঘ গড় জালেও বর্ষণ হলো না। এটা অবশ্য রাজনীতিতে খুব স্বাভাবিক ঘটনা, কিন্তু ভবিষ্যতে দুর্যোগের আশঙ্কা সেটা কিন্তু তোলা রইল। একটা ভোটারকে বাদ দিয়ে দেখুক না ইলেকশন কমিশন, স্তব্ধ করে দেবো একদম। কত দম আছে আমাদের জানা আছে, ওই 10-5টা সাম্প্রদায়িক মুসলমান নিয়ে দাদাগিরি করেন। ওই ছোড়াটা যেটা একটা মন্ত্রী হয়েছে, হ্যাঁ ছোড়াটা মন্ত্রী একটা হয়েছে যেটা, হ্যাঁ তিনি তো বলছেন দেখ না তুই কোথায় সিএসএফ গুলি নিয়ে চলে, ওই গুলি তোর মুখে লেগে যাবে। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একজন সাংসদ একজন মন্ত্রীকে, কেন্দ্রীয় মন্ত্রীকে গুলি করে দেওয়ার হুমকি দিচ্ছে। একবার বক্তৃতা দিতে আমাদের কাছে আয়, তুই শ্রীরামপুরে বলবি আয়, তারপর তুই ঘরে ফিরে যাস কি করে দেখবো। ওনার চ্যালেঞ্জটা নিচ্ছি কিনা, কত বড় বাপের বেটা হয়েছে কি করে। হেমন্তের হাওয়া গরম ছিল, আরও তেতে গেল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে বাইকে চড়তে দেখে। বিজেপির বাইক বাহিনী নিয়ে শ্রীরামপুরের রাস্তায় সুকান্ত মজুমদার যখন এগোচ্ছেন, তখন শ্রীরামপুরের বাইরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাই বৈদ্যবাটিতে বিজয়া সম্মিলনের মঞ্চে উঠে সুকান্ত মজুমদার তৃণমূলের আইনজীবী সাংসদকে নিয়ে ছড়া কাটলেন। কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কার বাড়ি? কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কার বাড়ি? আই কল্যাণ দেখে যা বিজেপি। সুকান্ত মজুমদারের ছড়া শুনে সম্ভবত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মেজাজ চলল। সব ফালতু সব ছেলে চ্যাংড়ামো করতে আসে। বিজেপি যখন হেরে ভূত হয়ে চলে যায় তখন তো ক্ষমতা, কল্যাণের ক্ষমতা দেখিয়ে দেয় নির্বাচনে। 1,75,000 ভোটে সুকান্তর প্রার্থীকে হারিয়েছি, ক্ষমতা দেখিয়ে দিয়েছে। এ বলে আমায় দেখ তো ও বলে আমায়। শেষ মুহূর্তে বৈদ্যবাটিতে বিজয়া সম্মিলনের মঞ্চ বদল করল বিজেপি। ঘরের মধ্যে নয়, ঘরের বাইরে গাড়ির ওপর উঠলেন সুকান্ত মজুমদার, বললেন সিএএ আর এসআইআরকে বুলডোজার বানিয়েই নাকি আগামী দিনে তারা তৃণমূলকে তাড়া করবেন। পরিষ্কার বলে দিচ্ছি, যারা বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাবে, কোনো বাপের বেটার ক্ষমতা নেই। সুকান্ত বলেছিল এসআইআর নিয়ে যারা বিরোধিতা করলে সিআইএসএফ সিআরপিএফ দিয়ে গুলি করে মারব। আমি বলেছিলাম সেটা যদি ওর হিম্মত থাকে ও শ্রীরামপুরে এসে করে দেখা, তো ও গেছে, সে তো যে কেউ যেতে পারে। তা আমি কি করবো, ছুঁচো মেরে কি হাত বন্ধ করবো? ভবিষ্যৎ কি হবে সে তো ভবিষ্যৎই বলবেন। তবে আপাতত শ্রীরামপুরের সভা বোঝালো এসআইআরে তপ্ত বাংলার রাজনীতিতে এভাবেই চালিয়ে খেলবে শাসক এবং বিরোধী পক্ষ। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুটো কাজ করেছে। এক, সুকান্ত মজুমদারের একটা আপাত নিরীহ নির্বিষ একটা কর্মসূচিকে সেটাই কিন্তু উত্তেজক করে দিয়েছেন, হিট করিয়ে দিয়েছেন। আর দ্বিতীয়, এই বিজেপির একটা ইনডোর কর্মসূচিকে আউটডোরে নিয়ে চলে এসছেন। এবার এটাতে তার লাভ হলো না ক্ষতি, এটা তো তিনি রাজনীতিক হিসেবে দেখবেন। যেটুকুনি আপনাদের দেখালাম, এর বাইরেও অনেক কিছু আছে, সেগুলো না ঠিক রাজনীতিক সুলভ ব্যাপার স্যাপার না। কেউ চুক্তি করছেন, কেউ সেটা নিয়ে আবার মানে যা করে না আর কি, এরা আর কি এই
বালখিল্য সুলভ বিষয়গুলোকে যতটা এড়ানো যায় ততই ভালো। সবসময় যায় না, কারণ যদি কোনো রাজনৈতিক বক্তব্য নাই থাকে, ওই বালখিল্যপনাই যদি রাজনৈতিকতা হয়ে থাকে, তখন সেটা আপনাদের দেখাতে হয়। দেখাই। দেখুন, আজ যে রাস্তা দিয়ে বিজেপির কর্মসূচি এগিয়েছে, সেই রাস্তার দুপাশে এসআইআর বিরোধিতায় পোস্টার টাঙিয়ে রেখেছিল তৃণমূল। এবার সুকান্ত মজুমদার এই যে মানে এইখানে শ্রীরামপুরে যে এখানে কর্মসূচি পরিকল্পনাটা করেছিলেন, সেটা তো একটা চ্যালেঞ্জ নিয়ে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ নিয়ে তিনি সেখানে এসছেন। কিন্তু সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে গিয়ে কী করলেন? দুটো কাজ। প্রথমত, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী নীতিন গডকরি, মানে তার দলেরই, তারই মন্ত্রিসভায় তারই সতীর্থ, সেই নীতিন গডকরির মন্ত্রকের আইন অমান্য করলেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের নিয়ম অনুযায়ী হেলমেট না পরে বাইক চালানো কিন্তু অপরাধ, আর এই অপরাধটা করলে 1000 টাকা জরিমানা। এবার দেখুন, এই নিয়মটা সারা দেশে সবার জন্য এক, কিন্তু সুকান্ত মজুমদারের মাথায় ওই রোখ চেপে গেছিল। তাকে তো চ্যালেঞ্জ নিয়েছেন না, কল্যাণবাবুর চ্যালেঞ্জের বদলা নেওয়ার জন্য, পাল্টা চ্যালেঞ্জ নেওয়ার জন্য রোখটা তার মাথায় এমনভাবে চেপে গেছিল যে মাথায় যে হেলমেট নেই সেটা ভুলে গেছেন। অবশ্য এটাও ঘটনা, জানেন তো, যে নিয়ম তো তৈরি হয় আপনার আমার জন্য। নেতারা তারা তো নিয়ম তৈরি করেন এবং সেই নিয়মের ঊর্ধ্বে তারা সবসময় নিজেদের মনে করে। সুতরাং সেটা যদি সুকান্ত মজুমদারের মাথাতেও চেপে গিয়ে থাকে, সেটা আরেকবার প্রমাণ হলো। এই তো, এছাড়া কি হলো? বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বুঝিয়ে দিলেন এসআইআরের বিরোধিতা করা মানেই অনুপ্রবেশকারী বাংলাদেশিদের আড়ালের চেষ্টা। তৃণমূল কংগ্রেস যে সেজন্যেই এই নিবিড় ভোটার সমীক্ষার বিরোধিতা করছে, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যে সেই আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন, এই সুরটাকে বিজেপির নেতারা কিন্তু শুরুর থেকেই একদম উঁচু তারে বেঁধে দিতে চান। এবছর এখন পর্যন্ত দেখুন খেয়াল করে 4-5 খানা সভা তো করে ফেলেছেন প্রধানমন্ত্রী। কোনো সভাতেই তিনি মুখ্যমন্ত্রীর নাম করে ব্যক্তি আক্রমণ করেননি। হ্যাঁ, এসআইআর হ্যান ত্যান এই সমস্ত বিষয় কিন্তু বিভিন্ন জায়গায় আসছে, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আসছে, কিন্তু ব্যক্তি আক্রমণ নেই। কিন্তু আজ সুকান্ত মজুমদার বুঝিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী নিজেকে ওই লক্ষণের গণ্ডির মধ্যে আটকে রাখলেও বাংলার বিজেপি নেতারা কিন্তু সেই গণ্ডিটা ডিঙোবেন বলে ঠিক করেছেন। এবার দেখুন, মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করাটা যে ঝুঁকির, এটা তো গত 2টো ভোটে টের পেয়েছেন। তা সত্ত্বেও তারা ঝুঁকিটা নিচ্ছেন কেন? তাহলে কি তাদের কোথাও সেই সহজ পাঠের পড়া মনে পড়ে গেছে? পেয়েছে খবর, পাতা খসানোর সময় হয়েছে শুরু। फेस्टिवल इसमें 15 दिन का अंदर एसआईआर थोड़ा ही होता है, सबको नाम तुलना पड़ेगा। ये क्या सोचता है लोग? ये पूरा अमित शाह का खेल है। We can recall the Prime Minister. Don't trust Amit Shah always. একজন মির্জাফর আছেন ওখানে দিল্লিতে। এই মির্জাফরদের মৃত্যু জীবনে হয় না, তারা চিরকালই বেঁচে থাকে নানা কাজের মধ্যে দিয়ে। এই মির্জাফররা মনে করেছেন তারাই শেষ কথা বলবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আগুন নিয়ে খেলবেন না, খেলছেন আপনিও বললেন। আপনি অমিত শাহকে বলছেন মির্জাফর। আরে মির্জাফর যদি বাঙালির সাথে যদি কেউ মির্জাফর গিরি করে থাকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা আর মির্জাফর একটা অসভ্য বর্বর, তার প্রতিনিধি সুকান্ত মজুমদার। একটা বর্বর দল, একজন মহিলা সম্বন্ধে কি বলতে হয় জানে না, ব্যক্তিগত আক্রমণ ছাড়া তাদের রাজনৈতিক কোনো এজেন্ডা নেই, কোনোভাবে তারা পরাস্ত করতে আমাদের পারবে না। একটা কথা মনে হচ্ছে না বললেই নয়, এরকম শুভানুধ্যায় যদি মুর্শিদাবাদের নবাব সিরাজদৌল্লা পেতেন, তাহলে পলাশির যুদ্ধের রেজাল্টটাই হয়তো অন্যরকম হয়ে যেত। বাংলা তো বটেই, ভারতের ইতিহাসটা অন্যরকম হতো। কারণ তার যে একটা মির্জাফর আছে, এটা যেরকম কেউ কোনো দিন সিরাজকে আগের থেকে বলেননি, ঠিক সেই রকমভাবে তিনি কার্যক্ষেত্রে তাকে কেউ সতর্কও করার সময় পাননি। অথচ দেখুন, প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে সাবধান করলেন, তারপর বাংলার মানুষকে মির্জাফর থেকে সাবধান করলেন সুকান্ত মজুমদার, এবং সেটা করতে গিয়ে মুখ্যমন্ত্রীকেই
বাংলার মির্জাফর বলে দিলেন। এবার দেখুন কে কাকে কিভাবে আক্রমণ করলেন সেগুলো তো পরে আলোচনা করছি। এটা রাজনীতির, আমাদের বাংলার রাজনীতির একটা বৈশিষ্ট্য, সেটা আলাদা। কিন্তু দেখুন দুটো বিপরীত যুযুধান দলের তারা প্রতিনিধি, তারা কিন্তু একে অপরকে মানে সাবধান করে দিচ্ছেন কে কোথায় মির্জাফর লুকিয়ে রয়েছেন। একজন রাজাকে সাবধান করছেন, মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাবধান করছে, আর একজন সাধারণ মানুষকে সাবধান করছে। রাজা প্রজা সবাই যদি সাবধান হয়ে যায় তাহলে আর যাই হোক স্বাধীনতা হারানোর ভয় থাকে না, এইটা কিন্তু মাথায় রাখবে। তো যাই হোক, এবার এর আড়ালে মানে এই শুভানুধ্যায়ীরা তাদের এই আমাদের জন্য ভালো কাজ করতে গিয়ে কি করলেন, ওই আক্রমণ করে বসলেন, ব্যক্তিগত আক্রমণ সবাই করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও করেছেন এবং সুকান্ত মজুমদারও করেছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে আক্রমণ করেছেন, এইটা তৃণমূলের একটা স্ট্র্যাটেজি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করাটাও বিজেপির একটা স্ট্র্যাটেজি। কিন্তু আমরা তো এর আগে কি দেখেছি, আমরা সব ক্ষেত্রেই দেখি, ধরুন একটা বাচ্চা ছেলে, সে যদি কোনোভাবে একটা গরম জিনিসে একবার হাত দিয়ে ফেলে, ওই যে ছেঁকা খায়, তারপর আর জীবনে দ্বিতীয়বার ওই গরম জিনিস ধরতে যায় না। কিন্তু পলিটিক্যাল পার্টি তারা ওই বাচ্চা তো নয়, শুধু বাচ্চার অনেক এগিয়ে তাদের চিন্তা ভাবনা। সুতরাং তারা একই কাজ নেড়া সেজে বারবার একই বেলতলা দিয়ে তারা ওই চ্যালেঞ্জ নিয়ে হয়তো যাতায়াত করতে পারেন আর কি। দেখুন 2021-এ বিধানসভা ভোটের আগে বিজেপি যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে আক্রমণ করেছে, তত বেশি তৃণমূল কংগ্রেস নেত্রীর সুবিধে হয়েছে। আর তৃণমূল তো সরাসরি ওই প্রচারেই চলে গেছে যে মহিলা মুখ্যমন্ত্রীকে অসম্মান করছে বিজেপি, বাংলার মেয়েকে অসম্মান করছে। এবার এই প্রচার করার সুবাদে কি হয়েছে, 200 লক্ষে ছুটতে থাকা বিজেপির গাড়ি 77-এ গিয়ে আটকে গেছে। আর এবারও তো ববি হাকিমের কথা শুনলেন, তিনি তো সেই একইভাবে ঠিক যেভাবে যে রাস্তায় বিজেপির গাড়ির ব্রেক কষে দিয়েছিল তৃণমূল, সেই একই ব্রেক চাপতে শুরু করে দিয়েছেন বললেন তো। এবার দেখুন, এবার বিজেপির লক্ষ্যটা অনেকটা অবশ্য ছোট, 153টা আসনকে পাখির চোখ করে বিধানসভা ভোটের ওয়ার্ম আপ শুরু করেছেন সুকান্ত মজুমদাররা। বড় বড় প্রত্যাশা, বড় লক্ষ্য থাকলে, মানে বড় টার্গেট থাকলে তার একটা চাপ থাকে। এবার ধরে নিচ্ছি চাপটা একটু কম, তাই জন্য আরও খোলা মনে তারা পরিকল্পনা করতে পারছেন, আক্রমণে যেতে পারছেন, মানে প্রচারে যেতে পারছেন। কিন্তু ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণের মাসুল কি হতে পারে সেটা জেনেও তারা সেই পথে এগোচ্ছেন কেন? কোথাও গিয়ে কি তাদের মনে হচ্ছে যে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ই পথ ভুল করেছেন, তাই জন্যই বারবার নিজের ভুল শুধু স্বীকার করছেন? এবার নিজের একটা বক্তব্যকে যদি বারবার ব্যাখ্যা করে দিতে হয়, লোকে ভুল বুঝছে এটা বলা হয়, তাহলে তো ধরতে হবে কোথাও গিয়ে একটা ভুল থেকে গেছে। মুখ্যমন্ত্রী দার্জিলিং থেকে ভবানীপুরের ওই বিজয় সম্মেলনীতে অংশ নিয়েছিলেন, মনে আছে আপনাদের? কথায় কথায় কি বলেছিলেন? ভবানীপুরের জনবিন্যাসটাই বদলে গেছে এবং বহিরাগতদের সংখ্যা বাড়ছে। এটা যেন হালকাভাবে না নেন তৃণমূল নেতারা। এবার এইটা যখন মুখ্যমন্ত্রী বলেছিলেন, যে উদ্বেগটা প্রকাশ করেছিলেন, তার সঙ্গে সঙ্গে তো এটাও পরিষ্কার করে দেওয়া ছিল যে ভবানীপুরের বহুতল বাড়ছে, অবাঙালি ভোটার বাড়ছে। এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগের কারণ ছিল? লোকসভা ভোটের ফলাফলের ভিত্তিতে ওই ভবানীপুরে 8টার মধ্যে 5টা ওয়ার্ডেই তো বিজেপি এগিয়ে রয়েছে। এবার তিনি নিজে যেখানকার বিধায়ক, সেখানে পাড়ায় পাড়ায় বিজেপির এই ভোট বাড়ার পেছনে অবাঙালি ভোটারের সংখ্যা বৃদ্ধিকেই কি ইঙ্গিত করে ফেলেছিলেন মুখ্যমন্ত্রী? এবং তারপরে কি তার মনে হয়েছিল যে এই ব্যাখ্যাটার সারা রাজ্যের জন্য একটা বিপদ সংকেত, ভুল মানে হতে পারে, সে রাস্তা খোলা রেখে দিয়েছেন? সেই জন্য কি কাল বিলম্ব না করে মুখ্যমন্ত্রী যেদিন
ওই ভবানীপুরের নেতাদের ওই জনবিন্যাসের বিষয়ে সতর্ক করেন, তার পরের দিনই নিজের অবস্থান পরিষ্কার করেন, আবার ব্যাখ্যাও করেন। বলেছেন ব্যক্তি বা সম্প্রদায় নয়, তিনি একটা রাজনৈতিক দলকে বহিরাগত বলেছিলেন। এটা শুনে না আপনাদের একটা ছোট্ট করে বলে নিই আর কি। বিখ্যাত ফুটবলার ছিলেন জানেন তো, তিনি তার শেষ দিকে তিনি যখন একদিন মাঠে খেলতে নেমেছেন, তার সঙ্গে নেমেছেন পরবর্তীকালে বিখ্যাত একজন ফুটবলার, কিন্তু সে তখন নতুন নবাগত একজন ফুটবলার, সেই বিখ্যাত ফুটবলারের সঙ্গে খেলতে নেমেছেন। তা একটা বল এসছে, বলটাকে ক্লিয়ার করতে হবে। সেই নবাগত ফুটবলার প্রথমে একটা শট করেছে, বল উল্টো দিকে যাওয়ার বদলে সোজা ওপর দিকে উঠে গেছে। তারপর সেই বলটা যখন নিচে পড়েছে তখন সে আবার হেড করে সেই বলটাকে কোনো রকমের বিপদসীমার বাইরে করেছে। এবার গোটা ঘটনাটা যখন ঘটছে তখন সেই স্টার ফুটবলার, বিখ্যাত ফুটবলার, তিনি কোমরে হাত দিয়ে দেখছে। তারপর আস্তে আস্তে মাঠের ধারে হেঁটে মাঠ ছেড়ে বেরিয়ে গেছেন। আর একজন জিজ্ঞেস করেছিল, এটা কি হলো, আপনি বেরিয়ে যাচ্ছেন? বললো, নিজেই মারলাম, নিজেই আবার হেড করে ক্লিয়ার করলাম, এটা আমার দ্বারা হবে না। আজকে জাস্ট মনে পড়ে গেল আর কি, তাই জন্য আপনাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। দেখুন এটা ব্যাপারটা অন্যভাবে দেখুন আর কি, ব্যাপারটা ওই বহিরাগত পার্টির বিষয়টা আর কি। বিজেপি বহিরাগত, তারা ফসল লুট করে নিতে পারে, এটা বুঝেই কি মমতা বন্দ্যোপাধ্যায় হানাদার হাতি বা বহিরাগত হাতির ব্যাখ্যা দিচ্ছেন? আর ভবানীপুরে কারা বহিরাগত সেটা মুখ্যমন্ত্রীকে বিশ্লেষণ করতে হচ্ছে বলেই কি সুকান্ত মজুমদারদের এতটা ডেসপারেট লাগছে? এটা কিন্তু ভেবে দেখার বিষয়। মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন তার রেকর্ডিং আছে। এখন উনি বলার পর বুঝতে পেরেছেন যে বলাটা ঠিক হয়নি, তাই এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। তবে যাদের বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তারা নিশ্চয়ই বুঝেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলতে চেয়েছেন, এবং আমার বিশ্বাস আগামী নির্বাচনে ওই এলাকার মানুষ, ভবানীপুরের মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীকে এবার গোল দেবেন। দেখুন, মানুষ যেখানে থাকে ধান ক্ষেত কিন্তু সেই এলাকাতেই থাকে, সেখানেই বন থেকে হাতি এসে হানা দেয়, মানে সেদিক থেকে হাতি কিন্তু পুরোপুরি বহিরাগত। কিন্তু মানুষের মধ্যে থেকে যারা রাজনীতি করে, মানে বিজেপি, তৃণমূল বা অন্য কোনো দল, তারা তো আর বহিরাগত হতে পারে না। কিন্তু বহিরাগতরা তো আছে আমাদের আশেপাশে, সাধারণ ভোটারদের ভিড়ে সেই সমস্ত বহিরাগতরা তো রয়েছে, মানে বেআইনিভাবে এদেশে ঢুকে পড়া বহিরাগতদের কথা বলছি আর কি। এসআইআর দিয়ে তাদের টেনে বার করার কাজটা নির্বাচন কমিশন করবে, যে এসআইআর নিয়ে এখন এ রাজ্যে সম্মুখ সমরে বিজেপি আর তৃণমূল। মানে বুঝতে পারছেন এবারের ভোটের এটাই হচ্ছে আসল নায়ক, খলনায়ক, যা হওয়ার সেটা কিন্তু এসআইআরই হবে। এই মুহূর্তে এসআইআরই ভোটমুখী বাংলার রাজনীতির যত গণ্ডগোলের গোড়া। প্রত্যেক দিনই দেখুন কোনো না কোনো তৃণমূল নেতা এসআইআরের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, বৈধ নাম গেলে বাংলা জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি শোনা যাচ্ছে। মানে কতটা বিপজ্জনক বিষয় ভাবুন, নিজেদের সরকার, নিজেদের শাসনাধীন রাজ্যে, নিজেদেরই রাজ্যে আগুন লাগিয়ে দিতে হবে, এটা তো সবাই প্রাণে ধরে করতে পারেন না। মানে কতটা বেপরোয়া, কতটা দেওয়ালে পিঠ থেকে গেলে লোকে এরকম কথা বলে। গোপাল ভাঁড়ের গল্পের মতো অবশ্য কেউ কেউ বলতে পারেন গরু হারালে এমনি হয় মা, স্ত্রীকে বলেছিল না গোপাল, সেরকম আর কি। তো যাই হোক, কিন্তু যখন এই সমস্ত হুঁশিয়ারিগুলো তৃণমূল নেতাদের গলায় পাওয়া যাচ্ছে, তখন পাল্টা এসআইআরের হয়ে সওয়াল করে গলা তুলছেন বিজেপির ছোট বড় নেতারা। এবার এই এসআইআরের এই যে সপক্ষে কথা বলাটা, এটার মধ্যে কি কোথাও আসলে উস্কে দেওয়ার ব্যাপারটা রয়ে গেছে? মানে থাকে না, দেখবেন পাড়ার মধ্যে কেউ কেউ লোক থাকে, পাঁচজন বসে গল্প টল্প করছে, ঢুকে এমন কিছু একটা ফুট কাটলো, বাকিদের মধ্যে আগুন লেগে গেল, সবার মাথায় আগুন চড়ে গেল। সেরকম খুঁচিয়ে দিয়ে একবার আগুনটা লাগিয়ে দিয়ে ব্যাস ধা। এই বিজেপির নেতারা কি সেই কাজটাই করছেন? কিন্তু মুশকিল হচ্ছে এই খুঁচিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার কাজটা করতে করতে মাঝে মধ্যে সেই আগুনে হাত পুড়ে যাওয়ার ভয় থাকে। সেই জন্যই সতর্কবাণীও দিচ্ছেন কেউ কেউ। দলের নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছেন শুভেন্দু অধিকারী,
পুরসুরা সভাতে কি বলেছেন জানেন? বলেছেন বিজেপি কর্মীরা যেন অযথা গণ্ডগোলে জড়িয়ে না পড়েন, কারণ কমিশন জানে কি করে সুষ্ঠুভাবে এসআইআর করতে হবে। মানে কমিশনের কাজ কমিশন করবে, আপনারা বলে দিয়েছেন, একটু খুঁচিয়ে দিয়েছেন, চটিয়ে দিয়েছেন, এই অবধি ঠিক আছে, এর বেশি কিছু করতে যাবেন না, তাহলে কিন্তু হাত পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই সম্ভাবনাটা দেখেছেন বলেই কি শুভেন্দু অধিকারী এই কথাগুলো বলছেন, এই সতর্কবার্তা দিচ্ছেন? ভাবতে হচ্ছে। দেখুন, শুভেন্দু অধিকারী কথার ধরন থেকে পরিষ্কার যে তিনি কর্মীদের বোঝানোর চেষ্টা করছেন এসআইআর হলে যত ভোটার বাদ পড়বে তা সব তৃণমূলের, মানে তৃণমূলের ঘরে আগুন দেওয়া হয়ে গেছে, আবার লেজে আগুনও বলতে পারেন আর কি। ফলে এখন তারা সামনে যাকে পাবে তাকেই জড়িয়ে ধরার চেষ্টা করবে, তাই ধারে কাছে যেও না, ওদের জ্বলে পুড়ে মরতে দাও। এবার কমিশনের কথা মতো এসআইআর যে হবে সেটা তো জলের মতো পরিষ্কার, বিজেপি তৃণমূল দু দলই সেটা জানে। তারপরেও মাঝে মধ্যেই প্রকাশ্যে এসআইআরের বিরুদ্ধে লাগাম ছাড়া আক্রমণাত্মক হচ্ছেন তৃণমূলের অনেক নেতা। এর কারণ কি? মানে উল্টো দিকটা ভাবছি এবার। ওখানেও তো সতর্ক করার যেরকম লোক আছেন, এখানেও সতর্ক করার লোক আছেন। তারা কি করছেন না, নাকি ভেবে চিনতে তারা উল্টে আরও বেশি করে উস্কে দিচ্ছেন? হয়তো বিরোধী দল নেতা ভাবছেন যে তৃণমূলের এই ক্ষোভ গোটাটাই কিন্তু পরিকল্পিত, আর তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে বিজেপিকে ফাঁদে ফেলা। একবার এই বিতর্কের জালে যদি ঢুকে পড়ে একটা বড়সড় গণ্ডগোলে বিজেপি জড়িয়ে পড়ে, তাহলেই তো তৃণমূলের পড়ে পাওয়া 14 আনা। আর সেই কারণেই এসআইআর বিতর্কের ফাঁদ থেকে বিজেপি কর্মীদের তিনি দূরে থাকতে বলছেন। আমি আমাদের কর্মীদের বলবো, আপনারা কোনো অশান্তিতে জড়াবেন না। তৃণমূলের ক্ষমতা থাকলে লড়াই করুক ইলেকশন কমিশনের সঙ্গে, লড়াইতে আপনারা যাবেন না। সুস্থ থাকুন, জিততে হবে, ভোট করতে হবে, লড়ুক ওদের ক্ষমতা থাকলে ইলেকশন কমিশনের সঙ্গে। দেখুন, এসআইআর যে হবে এটা যেহেতু তৃণমূলও খুব ভালো করে জানে, এবং তারা জানে যে রাজনীতি আর যুদ্ধক্ষেত্র এই দুটোতে একমুখী আক্রমণ কখনো করতে নেই। একভাবে আক্রমণ করে গেলে প্রতিপক্ষ ধরে ফেলে। সবসময় ঘুরিয়ে আক্রমণ করার রাস্তাটাও খেয়াল রাখতে হয়, এর ইংরেজিতে বলে প্ল্যান বি। তো তারা কি সেই ব্যাপারটা ভাবছেন না? নিশ্চয়ই ভাবছেন। সব দেখে কি মনে হচ্ছে জানেন? এসআইআরের বৈতরণী পেরোনোর একটা সহজ ফর্মুলাও হয়তো তৃণমূল বের করে ফেলেছে। ফর্মুলাটা অবশ্য বহু পুরনো, অনেক দিন আগে, যা কৌটিল্যের অর্থশাস্ত্রে ছিল, আপনারাও জানেন। সাম দাম দণ্ড ভেদ, মানে এটা সহজ। প্রথমে বুঝিয়ে কাজ হাসিলের চেষ্টা করা, না হলে দমন নীতি প্রয়োগ করা, মানে সোজা কথায় জোর খাটালে। এবার প্রয়োজনে তাতেও যদি না হয় তাহলে দণ্ড বা শাস্তি দাও, অথবা তার ভয় দেখাও। আর তাতে যদি কাজ না হয় তাহলে ভেদাভেদ সৃষ্টি করো, ডিভাইড অ্যান্ড রুল পলিসি, একদম শেষ অস্ত্র। তো এ রাজ্যে এসআইআরটা যাদের দিয়ে হবে, মানে যাদের হাত দিয়ে এই পুরো কাজটা হবে, সেই বিএলওদের বিরুদ্ধেও কিন্তু হয়তো এই কৌটিল্য নীতি প্রয়োগ করতে চাইছে শাসক। সবে মাত্র বিধানসভা ভিত্তিক ম্যাপিংয়ের কাজে নেমেছেন বিএলওরা, এর মধ্যেই কিন্তু চারিদিক থেকে হুমকির অভিযোগ আসতে শুরু করেছে। আর এবার দেখা গেল একদিকে হুমকি, আর একদিকে জামাই আদর, মানে নরমে গরমে এই বিএলওদের ট্রিট করছেন তৃণমূল নেতারা। দলের কর্মসূচিতেও কিন্তু এদের নেওয়া হচ্ছে। খড়গপুরে দেখা গেছে তৃণমূলের বিজয়া সম্মেলনীতে বিএলওদের পরিচয় করিয়ে দিচ্ছেন তৃণমূল নেতা, যেটা সোশ্যাল মিডিয়ায় আবার পোস্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তার দাবি হচ্ছে গণতন্ত্রের রক্ষকরাই তৃণমূলের হাতের পুতুল হয়ে গেছে। ওই যে কৌটিল্যের নীতির কথা বললাম না, একদিকে তৃণমূল নেতারা এসআইআরের বিরুদ্ধে তোপ দেখে কমিশনের ওপর চাপ তৈরি করছেন, আবার নিঃশব্দে কমিশনের সঙ্গে সব সহযোগিতাও কিন্তু তারা করে যাচ্ছেন। মানে তৃণমূলের মধ্যে এখন দুটো ভাগ, জানেন তো, এটা বুঝে নিন। একটা রাজনৈতিক তৃণমূল আর একটা প্রশাসনিক তৃণমূল। রাজনৈতিক তৃণমূল এসআইআরের বিরুদ্ধে গলা চড়াচ্ছে, আর প্রশাসনিক তৃণমূল মানে সরকার, তারা কিন্তু সরকারের যা যা কর্তব্য সব করে যাচ্ছে। কারণ এই সারটা, এসআইআরটা, এটা তো একটা প্রশাসনিক পদক্ষেপ, একটা পদ্ধতি,
এটা তো বাইরে যাওয়ার কোনো বিষয় নেই, এটাকে এড়িয়ে যাওয়াও যায় না। এবং সরকারের একটা সংবিধান সম্মত সরকারের কাজই তো এই সরকারি কাজগুলো যাতে সুষ্ঠুভাবে হয় সেটারই ব্যবস্থা করা। তারা কিন্তু তাদের সেই রাজধর্ম পালন করছে। এবার তার সঙ্গে এই প্ল্যান বি এগুলোও থাকছে, মানে বিএলওদের দিয়ে কোথাও কাজ হাসিল করানো হচ্ছে, কোথাও তাদের কাজ হাসিল করছেন না দেখলে চাপ দেওয়া হচ্ছে, আবার কোথাও তোয়াজ করা হচ্ছে। খড়গপুর পুরসভার 17 নম্বর ওয়ার্ডে তৃণমূলের ওই বিজয় সম্মেলনীটা ছিল। ওয়ার্ডের 8টা বুথের 8 জন বিএলওকেই হাজির করানো হয়েছিল। এই অনুষ্ঠানটা স্থানীয় হিতকারিণী হাই স্কুল চত্বরে হচ্ছিল, জানেন তো। এবার প্রশ্ন উঠতেই পারে, এই হিতকারিণী স্কুলের সভা আদতে কার হিত সাধন করছে? খড়গপুরের কর্মীরা ধরে দিয়েছে 8 জন বিএলওকে তৃণমূল তার মিটিং এ নিয়ে গিয়ে পরিচয় করাচ্ছে। এই নজরদারি ছোট চৌকিদারের কাজ বিএলএ 2 বিজেপির লোকেদের করতে হবে। খবর দেবেন, ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আমার শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদারের। কোন সাধারণ মানুষ, তিনি একজন সরকারি কর্মচারী, তিনি যদি বিএলও হয়ে থাকেন তাহলে তিনি তার পছন্দের যদি কোনো রাজনৈতিক দল থেকেও থাকে, তিনি সেই রাজনৈতিক দলের একটা বিজয় সম্মিলনীতে তিনি একটা মিষ্টি খেতে যেতে পারবেন না। তিনি তার কাজের জায়গায় নিরপেক্ষ কিনা সেটা দেখতে হবে, যে তিনি কাজের জায়গায় কোনো আনডিউ অ্যাডভান্টেজ কাউকে পাইয়ে দিচ্ছেন কিনা। এই বিএলওটা থাকলে সত্যি স্বচ্ছভাবে এসআইআর করা সম্ভব না। এই আমি আপনাদের একটা কথা বলি, এই সরকারকে রেখে আপনি এসআইআরও স্বচ্ছভাবে করতে পারবেন কিনা সেটা যথেষ্ট সন্দেহ আছে। 2-4টে কেস সামনে আসবে, বাকি তো 100 কেস আপনার চোখের অন্তরালে থেকে যাবে, সেটা আপনি কি করবেন? দেখুন, চীনের যেরকম সমর বিশারদ সঞ্জু, আমাদের এখানেও তো সেরকম চাণক্য। ওই বললাম সাম দাম দণ্ড ভেদ, মানে কাজ হাসিল করতে যা করার সব করতে হবে। তৃণমূল তো সেটাই করতে চাইছে। ভয় আর ভক্তি দুটো রাস্তাতেই এসআইআর এর মোকাবিলা করতে চাইছে। এবার শাসক তৃণমূলের এই বহুমুখী রণকৌশলটা আরও পরিষ্কার হয়ে যাবে যদি আপনারা সাংসদ পার্থ ভৌমিকের কথা শোনেন। এসআইআর যাতে ওই বৈধ ভোটারদের নাম বাদ না যায় তার জন্য বেশ কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছেন বারাকপুরের সাংসদ। বলেছেন সাংগঠনিকভাবে একটা সমান্তরাল সমীক্ষা চালানো হবে, মানে এসআইআরে যাতে ভোটার তালিকার থেকে নাম কাটা না যায় তার জন্য মানুষকে সাহায্য করবে শাসক দলের কর্মীরা। এবার সমান্তরাল যদি একটা ব্যবস্থা হয়, সমীক্ষা চালানো হয়, তার মানে কি? মানে কোনো বৈধ ভোটারের নাম এইভাবে বাদ যাচ্ছে কি না সেটাও তারা খতিয়ে দেখবেন, তারাও একটা সমীক্ষা করবেন। আচ্ছা, একটা জানতে আমার আগ্রহ লাগছে, জানেন তো, যদি কোথাও দেখেন যে এই যেটা আলাদা করে যেটা কমিশন করছে আর কি এসআইআরটা, সেটা নজর এড়িয়ে গেছে কোনো অবৈধ ভোটার, তাদের নজরে যদি সেটা পড়ে যায় তাহলে তার সঙ্গে তারা কি করবে সেটা বলেননি। কিন্তু বৈধ ভোটারদের নাম গেলে আদালতে মামলা বা প্রয়োজনে দিল্লিতে গিয়ে যে ধর্ণা দেবে দল, সেটা তিনি বলে দিয়েছেন। এবার সেই পার্থ ভৌমিক, মানে যেই পার্থ ভৌমিকের কথা বলছি আর কি, যিনি এগুলো বলেছেন, কয়েকদিন আগে যিনি এসআইআর নিয়ে আগুন ধরানোর হুঁশিয়ারি দিয়েছিলেন, আজ কি বলেছেন জানেন? আজ বলেছেন এই ধর্নার কথা। আগুন থেকে ধর্না, কি মনে হচ্ছে? কখনো ফ্রন্ট ফুট, কখনো ব্যাক ফুট, মানে সব রকম টেকনিকই কিন্তু তৃণমূল তৈরি রাখছে। যদি কোনো অস্বচ্ছতা থাকে ভোটার লিস্টে, আপনি ঠিক করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একটা বৈধ ভোটার, একটা, ওরা যদি বাদ দিতে চায়, বাংলায় আগুন জ্বালিয়ে দেবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। আমি তাই করি। এসআইআর নিয়ে অবৈধভাবে নাম বাধা দিলে এই আন্দোলনটাও আমরা দিল্লিতে নিয়ে যাব। আমরা দরকারে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব জায়গায় মামলা লড়বো, কোনো বৈধ ভোটারের নাম বাদ পড়ছে কিনা, কার কি কাগজপত্রের অসুবিধা আছে সেগুলো ব্যবস্থা করবো আমরা। আর এই যে সংগঠনের দায়িত্বই তো তাই, বাড়ি বাড়ি স্কুটিনি হবে যে বাসিবা আপনার এই কাগজগুলো আছে কিনা। আমরা আমাদের মতো যাব, আমার পাড়ায় আমি তো চিনি, বিজেপি তো সেই লোক নেই। আক্রমণাত্মক, রক্ষণাত্মক সব রকম রণকৌশলী তার মানে তৈরি। বিজেপিও পাল্টা প্রস্তুতি সেরে রাখতে চাইছে, সভা মিছিল, রোড শো, মানে রাজনীতির যেগুলো প্রচলিত রণকৌশল সেগুলো তো আছেই, কিন্তু এখন তো প্রচলিত জায়গাটা অনেক বড় হয়ে গেছে না। এখন গোটা লড়াইয়ের ক্ষেত্রটা
ওই স্বর্গমর্ত পাতাল যেরকম ছিল ঠিক সেই রকম আর কি, মাটিতে যেরকম আছে তেমনি মহাশূন্যেও তো ছড়িয়ে আছে সোশ্যাল মিডিয়ায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জন্য ওই বাংলার ডিজিটাল যোদ্ধা কর্মসূচি তৈরি করে ফেলেছে, যেখানে ওই সোশ্যাল মিডিয়ায় দলের ভাবমূর্তিটাকে একদিকে তুলে ধরা হবে, অন্যদিকে বিরোধীদের আক্রমণের মোকাবিলা করা হবে, মানে ভাবমূর্তিটা বাঁচানো হবে। এবার এর মানে কি? মানে সরাসরি ডিজিটাল যোদ্ধাদের মাধ্যমে তৃণমূল ওই ভোটারদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যেতে চাইছে। এবার এটা থেকে তো বিজেপিও সরে থাকতে পারে না, তাই না? সুতরাং এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় রাজ্য স্তরে যারা দায়িত্বপ্রাপ্ত সেই নেতা কর্মীদের সাথে বৈঠক সেরে ফেলেছেন বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত মালব্য। আগামী সপ্তাহে সায়েন্স সিটিতে একটা কর্মশালারও আয়োজন করবে। মানে 26-এর ভোটের আগে একদিকে তৃণমূলের ডিজিটাল যোদ্ধা আর অন্যদিকে বিজেপির আইটি সেলের লড়াইয়ে এই সোশ্যাল মিডিয়া চত্বরটাও এবার উত্তপ্ত হয়ে উঠবে, এটা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি। সোশ্যাল মিডিয়া সবসময় আমাদের কাছে বড় অস্ত্র। 14 সাল থেকে আমরা তাকে ব্যবহার করে সত্যকে সামনে তুলে ধরেছি। মমতা ব্যানার্জির বিরুদ্ধে তো হাজার সমস্যা, হাজার ইস্যু আছে, আর সেটা নিয়ে আমরা আন্দোলনও করব, লড়াইও করব, সোশ্যাল মিডিয়াতেও আসবে। ভারতীয় জনতা পার্টি হচ্ছে প্রথম রাজনৈতিক দল যারা সোশ্যাল মিডিয়ার গুরুত্বকে অনুভব করে সোশ্যাল মিডিয়া, আইটি, এই সমস্ত চিন্তাভাবনা ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দলের মধ্যে ইমপ্লিমেন্ট করেছে। ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল। এখন আমাদেরকে দেখে দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি যোদ্ধা বানাচ্ছেন, তোলাবাজ যোদ্ধা, সোশ্যাল তোলাবাজ যোদ্ধা, এরকম করছেন অনেক কিছু। 5 টাকার পালং শাক, তার আবার ক্যাশ মেমো। বাজারে আজকে 14 শাক কিনতে গেলে 20 টাকায় বেশ খানিকটা 14 শাক পেয়ে যাবেন। ও যদি ক্যাশ মেমো চান, দোকানদার আপনাকে তাড়া করবে। তেমনি বিজেপি, তার আবার সোশ্যাল মিডিয়া, তাও আবার পশ্চিমবঙ্গ। দেখুন, এই সমস্ত কথাবার্তা শুনতে শুনতে না আপনাদের আমি জানি সেই টেলিভিশনে দেখা যে যুদ্ধগুলো সেগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। রামায়ণ, মহাভারত, অথবা নিজের পক্ষে ওই মহালয়ার সকালে মহিষাসুর মর্দিনীর ছবিগুলো ভাবুন তো। এক একবার মা এক একটা রূপে এক একটা অস্ত্র নিয়ে আসছেন, মহিষাসুরও সেই অনুযায়ী নিজের রূপ বদলে নিচ্ছে, আবার তাকে বধ করে আবার একটা নতুন রূপ নিয়ে মহিষাসুর ফিরে আসছে, মাও আবার তার হাতের অস্ত্র বদলাচ্ছেন, রূপ বদলাচ্ছেন। মানে ভিন্ন ভিন্ন রূপে লড়াইটা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে শুরু হচ্ছে, কিন্তু লড়াই এই রাজনৈতিক দলগুলোর মধ্যেই। এবার এরকমই এটা অন্যরকম, মানে এক মাটিতে প্রচার, ওই রোড শো, পারস্পরিক আক্রমণ, ব্যক্তিগত আক্রমণ, এগুলো সব দেখে নিলেন। ভয় ভক্তি সেটাও দেখে নিলেন এই এসআইআরকে কেন্দ্র করে। তারপরে দেখুন এই সোশ্যাল মিডিয়াটা আবার একটা নতুন রূপে, নতুন ক্ষেত্রে আক্রমণ প্রতি আক্রমণ হলো, নতুন রূপ নিয়ে এসছে, মানে নতুন একটা অস্ত্র ব্যবহার করেছে বিজেপি। ভোটের আগে বাংলা জুড়ে কৃষক সহায়তা কেন্দ্র খুলছে তারা, মানে সিএ সহায়তা কেন্দ্র। এবার ওই কেন্দ্রে ভিড় কতটা সেটাই তো প্রমাণ করে দেবে ভয় কতটা। ওই ভিড়ে মুসলিমরা থাকবেন না এটা নিশ্চিত, কারণ মুসলিমরা সিএতে বিবেচিত হবেন না। মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্য অন্য আইন আছে। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করে দিয়েছেন যে ওই অনুপ্রবেশকারীদের মধ্যে যারা অমুসলিম তারা শরণার্থী, কারণ তারা ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে এসছেন। আর সেটারও কাট অফ মার্ক, মানে কত তারিখ অবধি সেটাও ঘোষণা করে দেওয়া হয়েছে, 31শে ডিসেম্বর 2024। মানে এই সদ্য কিছুদিন আগে পর্যন্ত অন্য দেশ থেকে যারা নিপীড়িত হয়ে এসছেন, যারা অমুসলিম, তারা সবাই কোথাও গিয়ে এই শরণার্থীর মর্যাদা পাবেন, মানে তাদের আর দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে এই ভয়টা থাকছে না, এটা তাদের নিশ্চিত করে দিয়েছেন। আর মুসলিমরা তারা মানে অনুপ্রবেশকারী হবেন এরপরে ঢোকা বা এর আগে পিছে। তো এবার শরণার্থীদের ভোটাধিকার দিয়ে পদ্ম ফুলে ছাপ দেওয়াতেই সিএ ক্যাম্পটা যে হচ্ছে এটা পরিষ্কার। শরণার্থী পুশব্যাকের ভয়ে ওই ক্যাম্পে যাবেন, এটাও স্বাভাবিক, কিন্তু ক্যাম্পে গেলে নিজের পরিচয় ফাঁস হয়ে যাওয়ার ভয় রয়েছে, যে ভয়টা আবার তৃণমূল দেখিয়ে রেখেছে। সিএতে আবেদন করলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, এরকমও বিভিন্ন জায়গায় হুমকি দেওয়া হচ্ছে বলে বিজেপি অভিযোগ করছে। যেমন উত্তরবঙ্গে বিজেপির থেকে ত্রাণ নিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, এগুলো সবই বিজেপির অভিযোগ। এবার দেখুন
শরণার্থীদের ওপর অনেক ধরনের ভয় কাজ করে, জানেন তো। যে মানুষগুলো বাধ্য হয়ে নিজেদের ঘর বাড়ি ছেড়ে সর্বস্ব ছেড়ে এইভাবে চলে আসতে বাধ্য হয়েছে, তাদের তো যেটুকুনি আছে সেটুকুনিও যাবার ভয়, একটা চরম অনিশ্চয়তা সবসময় আঁকড়ে ধরে তারা বাঁচেন। আর এই ভয়টাকেই ব্যবহার করার জন্য মুখিয়ে থাকে রাজনীতি। কতটা এই ভয়কে ব্যবহার করতে পারবে তার উপর নির্ভর করছে কার ঘরে কতটা ফসল উঠবে। যেমন ধরুন গোবরডাঙ্গার পায়রাগাছির ঢালি পরিবার, তাদের নাম বাংলাদেশের সাতক্ষীরার ভোটার তালিকায় রয়েছে। শেখ হাসিনার নাগরিকত্ব বাতিল হয়ে গেছে, কিন্তু তারা দেশ ছাড়ার 15 বছর পরেও ও দেশে ভোটার থেকে গেছেন, আবার এদেশেও ভোট দিচ্ছেন, সব নথিপত্র রয়েছে। জানাজানি হওয়ার পর এখন বাড়িতে পুলিশ পৌঁছেছে, কিন্তু গ্রাম পঞ্চায়েত কিছুই জানে না। এইবার এই ঢালিরা কি করবে? এই ঢালিদের অবস্থা হচ্ছে নিয়োগ দুর্নীতির ওই অযোগ্য প্রার্থীদের মতো। টাকা দিয়ে তারা চাকরি পেয়েছিলেন, এখন টাকাও গেছে, চাকরিও চলে গেছে। ঢালিরাও নিশ্চয়ই টাকা পয়সা খরচ করে সব পরিচয়পত্র জোগাড় করেছেন, কিন্তু আদতে তারা এখনও বাংলাদেশি। তাদের এদেশের নথি সেটা যেরকম সঠিক মানে এই কাগজগুলো তো সব সত্যিকারের, সেগুলো অবৈধ উপায়ে তৈরি হয়েছে সেটা আলাদা কথা। আর ওদেশে তাদের যে নথিপত্র সেগুলোও সঠিক, একসঙ্গে দুটো দেশের নাগরিকত্ব। এবার যদি এসআইআর হয় সেই সব নথি সব অকেজ হয়ে যাবে, ভোটাধিকার চলে যাবে, তাহলে কি পড়ে থাকবে তখন? হিসেব মতো তাদের জন্য তখন শুধু এই শরণার্থী তকমাটা পড়ে থাকবে। কিন্তু তারা যে একটা বেনিয়ম করে একটা অন্যায় রাস্তায় বেআইনিভাবে এই নথিপত্রগুলো তৈরি করেছেন, এটা তো শাস্তিযোগ্য অপরাধ। সেটার কি হবে? জটিল অবস্থা। কিন্তু এই ঠিক যেভাবে ওই বললাম অযোগ্য প্রার্থী, যে তাদের চাকরি গেছে, টাকা পয়সা গেছে, এবার তাদের নাম যখন লিস্ট ধরে টাঙিয়ে দেওয়া হয়েছে, তার মানে তারা তো দুর্নীতিতে সঙ্গ দিয়েছেন, দুর্নীতির অংশ তারা দুর্নীতি করেছেন। ফলে আইনানুগভাবে তাদের বিরুদ্ধেও তো ব্যবস্থা নেওয়ার রাস্তা খোলা। এইটা হচ্ছে উভয় সংকট। এবার এই জায়গাটাতেই একটা জিনিস আছে, জানেন তো, এই ঢালিরা এরা কি এবার স্বীকার করে নেবেন কাদের টাকা দিয়ে এই পরিচয়পত্রগুলো বানিয়েছেন? স্বীকার করবেন, কারণ মনে দ্বন্দ্ব থাকবে। ভোটের রেজাল্ট কী হবে তাই নিয়ে দ্বন্দ্ব থাকবে। যদি ঢালিরা নিশ্চিত হতেন যে এবারের ভোটে বিজেপি ক্ষমতায় আসছে, তাহলে হয়তো এই সিএ সহায়তা কেন্দ্রগুলোতে করোনা ভ্যাকসিন নেওয়ার মতো করে লাইন পড়তো। কিন্তু তৃণমূল বলে রেখেছে তারা 250 ভোটে জিতেছে, বাতাসে হাওয়াটাও সুবিধার ঠেকছে না। বিহারের ভোটে যদি পূর্বাভাস পাওয়া যায় তার জন্য বসেছিল, এখনও সেটা হয়নি। তাই সকলের মতো ঢালিরাও অপেক্ষা করবে। কিন্তু তারকনাথ ঢালি ক্যামেরায় যা বলেছেন তাতে কিন্তু পরিষ্কার 2002 সালের ভোটার তালিকায় তারা নেই। তাই নির্বাচন কমিশন তাদের নাম যে ভোটার তালিকায় রাখবে না সেটাও তারা বুঝে গেছে। এবার তারা শরণার্থী হিসেবে থাকবেন কি না, তারা শাস্তি পাবেন কি না, এই বিষয়গুলোর উপরেই সবার নজর। এবার আপনি বাঁচলে বাপের নাম, এটা সবাই জানে। তারা তখন কারোর নামগুলো বলবেন কি না, সেই নামগুলো জানাবেন কি না, সেদিকেও সবার নজর। এবং এক্ষেত্রে বিজেপি নেতাদেরও কিন্তু একটা বক্তব্য আছে। তাদের প্রত্যাশা কি জানেন? ঠিক এই রকমই যখন এখানকার এই বাংলার যে মুসলিমরা, যারা এখানকার আদি বাসিন্দা, যারা এখানকার সত্যিকারের বৈধ ভোটার ভারতীয় নাগরিক, ওই অনুপ্রবেশকারীদের জন্য তারাও তো সংশয়ের মধ্যে পড়ছেন। তা সংশয় ঠেকাতে তারাও এবার না ওই যারা অনুপ্রবেশকারী মুসলিম তাদের নামগুলো ফাঁস করে দেন। কারণ তাহলে যদি অনুপ্রবেশকারী বেআইনিভাবে যারা আমাদের ভোটার তালিকায় ঢুকে রয়েছেন তাদের নামগুলো যদি একবার ফাঁস হয়ে যায়, তাহলে তারা হয়তো নিশ্চিন্তে থাকতে পারবেন। এটাই হচ্ছে রাজনৈতিক স্ট্র্যাটেজি। একদিকে যেখানে কোথাও গিয়ে লস হয়, আরেকদিকে সেখান থেকে প্রফিট করার চেষ্টা। বাড়িতে কে আছেন? আছেন কেউ বাড়িতে?
উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা পায়রাগাছিতে ডাক্তার গৌতম ঢালির বাড়ির কড়া নাড়ল পুলিশ, কারণ অভিযোগ পৌঁছে গিয়েছে প্রশাসনে। বাংলাদেশে তো অনেক মানুষই আসছে, আপনার ভোটার কার্ড, আধার কার্ড বা আপনার বাচ্চার যে বার্থ সার্টিফিকেট সেইটা আপনি বলছেন 8 পর্যন্ত পড়েছেন, তাহলে 8 পর্যন্ত পড়লে আপনি স্কুলটার নামটা তো বলতে পারবেন। এসআইআর নিয়ে তোলপাড় শুরু হতেই নজর পড়েছে ঢালিদের বাড়িতে। এলাকায় গুঞ্জন ঢালিরা নাকি বাংলাদেশি। বাংলাদেশের সাতক্ষীরার ভোটার তালিকায় নাকি তারকনাথ ঢালি ও তাঁর পরিবারের নাম রয়েছে। আবার বেরগুম 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 164 নম্বর বুথের ভোটার তারকনাথ ঢালি ও তার পরিবার। একই ব্যক্তি, একই পরিবার, দুদেশে ভোটার কি করে? প্রশ্নের মুখে প্রথমে তো স্বীকারই করতে চাননি, পরে তারকনাথ দায় ঠেললেন বাংলাদেশের নির্বাচন কমিশনের দিকে। সেখানে ভোটার লিস্টের নাম কাটিনি, তাতে আমরা কি করবো? সেটা তো বাংলাদেশের ভোটার আর দুই দেশের ভোটার। দুই দেশের ভোটার হওয়া যায় কি? হওয়া যায়। আমরা বাংলাদেশে যাই না, জান না দুই দেশের ভোটার হওয়া যায়। আমরা ওখানে ভোটার হবো, দুই দেশের বাসিন্দা হওয়া যায় না? না, আপনি তো স্বীকার করলেন ওখানে ছিলেন। আমরা তো বাংলাদেশটা অনেক আগে চলে এসেছি, আমরা তো বাংলাদেশে আগে বাড়ি চলে যাচ্ছি। আমরা তো বলছি না না, এখানে আমরা 14-15 বছর এসেছি। 14-15 বছর আছেন? 2002 এর আগে না, 2002 এর আগে না, পরে 2002 এর পরে এসছে। সাতক্ষীরার ঢালিরা কবে থেকে পায়রাগাছির ঢালি হলেন তা প্রশাসন খুঁজে বের করুক। প্রশ্ন হচ্ছে, সীমান্ত পেরিয়ে এদিকে আসার পর এখানকার ভোটার তালিকায় তাদের নাম উঠল কি করে? আধার সহ প্রয়োজনীয় সব নথি তারা পেল কোথা থেকে? বসবাসের শংসাপত্র তো দেয় পঞ্চায়েত। পঞ্চায়েত কি করছিল? পঞ্চায়েত কার্যত স্বীকার করে নিয়েছে তারা ঘুমোচ্ছিল। দেখুন, এইরকম কোনো তথ্য আমার কাছে নেই যে বাংলাদেশেও ভোট দিচ্ছে আবার এখানেও বাসিন্দা, এখানে ভোটার আধার কার্ড সবই আছে, এটা আমার জানা নেই। এটা আপনারা এখন বলছেন, আমি শুনলাম। তো এই বিষয়ে যখন এসআইআর হবে নিশ্চয়ই তখন ধরা পড়বে, তখন আইনি যে ব্যবস্থা হবে। আর এটা আপনারা বললেন প্রশাসনিক লেভেলে, এটা যদি চেষ্টা করব এটা জানানোর। মানে পঞ্চায়েত প্রধানও এখন হাত পা ছেড়ে দিয়েছেন, যা করবে নির্বাচন কমিশন, যা হবে এসআইআরে। এদিকে শাসক দল নিয়মিত শাসানি দিচ্ছে, একজন বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। প্রশ্ন হলো, পায়রাগাছির ঢালিরা বৈধ তালিকায় পড়বে নাকি অবৈধ তালিকায়? তারা বাংলাদেশের ভোটার, আবার এখানেও ভোটার, এবং এখানে সব অরিজিনাল ডকুমেন্ট রয়েছে তাদের। সাধে কি বলে, যেখানে বাস সেখানে চাষ করতে নেই। এবার ঢালিদের কোথায় বাস কোথায় চাষ, এক চাষি 2 জমি হয়ে গেছে। এবার এসআইআর হলে না আম না ছালা, কিছুই থাকবে না, দুটোই যাবে। এবার একটুখানি ভেবে দেখুন অন্য দিক থেকে। এখন পর্যন্ত যা যা অভিযোগ এই মানে ভোটার তালিকায় জল নিয়ে, সেগুলো কারা করছে? বিজেপি। বিজেপির আঙুল কোন দিকে? ওই বাংলাদেশি মুসলিম বা রোহিঙ্গাদের দিকে। কিন্তু হিন্দুরা, তারা এখানে যারা এসছেন, তারা এখানে থাকছেন, তারা খুব বেশি হলে তাদের ভোটাধিকার থাকবে না, কিন্তু তারা শরণার্থী হবেন। আর যারা ইতিমধ্যেই ভোটাধিকার পেয়ে গেছেন, চট করে তো কেউ তাদের দিকে সন্দেহের চোখে তাকাবে না। তাহলে তাদের খবরটা প্রশাসনের কানে গেল কি করে চট জলদি এই এসআইআর কাজকর্ম পুরোদমে শুরু হওয়ার আগেই? নিশ্চয়ই কেউ জানিয়েছেন। এই জানানোটাই এই মুহূর্তে কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছে আশা আর আশঙ্কার বস্তু। ওই বললাম, বিজেপির আশা যে এবার এখানকার স্থানীয় মুসলিমরাও ওই অনুপ্রবেশকারী রোহিঙ্গা বা বহিরাগত অনুপ্রবেশকারী মুসলিমদের নামধামগুলো প্রশাসনকে বা নির্বাচন কমিশনকে জানিয়ে দেবেন। আর এটাই হয়তো যারা তাদের এখানে এনে বসিয়েছেন বা তাদের এই যাবতীয় পরিচয়পত্র তৈরি করে দিয়েছেন, ভোটার তালিকায় নাম তুলিয়ে দিয়েছেন, তাদের জন্য আশঙ্কার জায়গা। দেখুন, বাংলায় যদি এসআইআর হয় তাহলে তৃণমূলের কি খুব বেশি ক্ষতি হবে? এটাও কিন্তু একটু ভেবে দেখার বিষয়। তৃণমূল কি শুধুমাত্র বাংলাদেশিদের ভোটেই জেতে? না, একদম না। অসংখ্য সাধারণ মানুষ, অসংখ্য হিন্দু ভোটও তো তারা পান। তবে বিজেপি এই ধারণাটা মানুষের মনের মধ্যে গেঁথে দিতে চায়। এসআইআরে যত বেশি নাম বাদ যাবে, তত বেশি বিজেপির প্রচার জোরালো হবে। সাধারণ ভোটারের মনে একটা বিষয়কে ছেপে দেওয়া হবে যে তাদের হক ছিনিয়ে নিচ্ছে বাংলাদেশিরা, আর তাতে মদত দিচ্ছে তৃণমূল।
এগুলো সবই রাজনৈতিক প্রচারের বিভিন্ন দিক, কিছুটা বাস্তব, কিছুটা প্রচার। আজ উত্তরবঙ্গের খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। কেন জানেন? কারণ এই হাসপাতাল থেকে 2 মাসে 1000 বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। ভাবতে পারেন ওখানে প্রত্যেক দিন কত মানে প্রতি 2 দিনে একজন করে জন্ম নিচ্ছেন। এবার এটার মধ্যে কিন্তু অন্যায় কিছু নেই, অস্বাভাবিকও কিছু নেই, হতে পারে, কিন্তু সত্যি কি পারে? এটা তো বড় প্রশ্ন। এটা একটা মাত্র জায়গার একটা মাত্র হাসপাতাল, ফলে তার মধ্যে যে অনেক ভুয়ো সার্টিফিকেট রয়েছে সেটা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে এবং সেটা হাসপাতাল কর্তৃপক্ষ মেনেও নিয়েছে। পুলিশের লিখিত অভিযোগ দায়ের হয়েছে, ডেটা এন্ট্রি অপারেটর সাসপেন্ড হয়েছে। বুঝতে পারছেন? 2002 সালের ভোটার তালিকায় নিজের বাবা মায়ের নাম না থাকলে নির্বাচন কমিশন নথি চাইবে। এবার সেই কি নথি দিয়ে প্রমাণ করতে হবে যে তিনি এখানকার যথার্থ ভোটার? তার মধ্যে একটা হচ্ছে বার্থ সার্টিফিকেট। তাহলে এই খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল থেকে যে বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছিল সেগুলোই এসআইআরে প্রমাণ করার জন্য নয় তো? মানুষের মনে এই সন্দেহের জন্ম দিতেই তো বিজেপি আজ হাসপাতাল ঘেরাও করেছিল। মানে চুপচাপ অভিযোগ দায়ের করা হলো, পুলিশ ব্যবস্থা নিল, সব যেরকম হওয়ার সেরকমভাবে হলো। যেগুলো বেআইনিভাবে বার্থ সার্টিফিকেট যেগুলোকে ইস্যু করা হয়েছিল সেগুলো বাতিল হয়ে গেল। এগুলো সব নিয়মানুগভাবে হয়ে যেত, কিন্তু তাতে রাজনৈতিক দলের লাভ হতো না, রাজনীতির কাজ হতো না। সুতরাং ওই ঘেরাওয়ের ব্যবস্থাটা এখন দেখুন, ওই এলাকার মানুষ নিজেই তার প্রতিবেশীর দিকে সন্দেহের চোখে দেখবে, সন্দেহ থেকে ভয় জন্ম নেবে, আর ভয় চোখে চোখে ছড়াবে। আর সেই ভয় মাখা চোখে হয়তো মানে এটা আশা পদ্ম ফুলের যে তারা পদ্ম ফুলকেই বড়া ভয় হয়ে দাঁড়িয়ে আছে বলে মনে করবে। মানে বিজেপি সেটাই চাইছে। যে এখানে জন্ম মৃত্যু শংসাপত্র নিয়ে একটু দুর্নীতি অভিযোগ উঠেছে, যেটা ওনারা বারবার বলছেন। এটা বেসিক্যালি যখন আমি চার্জ নিই ফার্স্ট অ্যাজ এ রেজিস্টার ডেট অ্যান্ড বার্থের, তখনই আমি যখন ট্রেনিং নিতে যাই বা কাজটা করা শুরু করতে যাই তখনই আমার নজরের ব্যাপারটা আসে এবং সঙ্গে সঙ্গে আমার উদ্যোগন কর্তৃপক্ষকে আমি জানাই, যিনি আছেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার ডেপুটি CMS2, ওনাকে জানানো হয় ডিটেলসে। উনি CMS স্যারকে জানান এবং পুরো ব্যাপারটা ওটা ওনারা স্বাস্থ্যবানকে ইনফর্ম করেন যে SBHI ডিরেক্টর আছে ওনাকে। সেখান থেকে ফার্দার যা প্রসেস হবে সেই নিয়ে ওয়েট করেছিলাম আমরা। গতকাল একটা অর্ডার এসছে স্যারের কাছ থেকে যে বিও আছেন তাকে এগেনস্ট এফআইআর করার জন্য, সেই এফআইআর করা হয়েছে। অভিযোগ উঠেছে প্রতিবেশী রাষ্ট্র থেকেও, এমনকি এই অঞ্চলের বাইরের লোকরাও এখান থেকে এই ধরনের শংসাপত্র বানিয়েছেন। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর জেনে বুঝে ডাটা এন্ট্রি অপারেটরকে তার বিরুদ্ধে এফআইআর, যিনি তৃণমূল করেন আবার শুনলাম, এফআইআর করলেও তাকে এখন পর্যন্ত বাই নেম এফআইআর হওয়া সত্ত্বেও তিনি অ্যারেস্ট হননি। আমার মনে হয় যে এই ডাটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড বা গ্রেপ্তার করবার মধ্যে দিয়ে আসলে তারা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, নির্বাচিত জনপ্রতিনিধি, যাদের সুপারিশে এই ধরনের শংসাপত্র, জাল শংসাপত্র বেরিয়েছে, তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। দেখুন, তিলোত্তমা ধর্ষণের পর স্বাস্থ্য বিভাগের অনেক কেলেঙ্কারি তো সামনে এসছে, কিন্তু স্বাস্থ্য দপ্তর যে নাগরিকত্ব কেলেঙ্কারিতে জড়িয়ে যেতে পারে সেটা ওই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ না বললে কজনের মাথায় আসতো বলুন তো? অনুপ্রবেশ নিয়ে যেরকম বিএসএফকে দোষারোপ করা হয়, তেমনি বাংলাদেশিরা নাগরিকত্ব পেয়ে গেলে স্বরাষ্ট্র মন্ত্রককে দোষারোপ করতে পারেন বিরোধীরা, কারণ নাগরিকত্ব দেওয়াটা সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের এখতিয়ার। আর ভোটার তালিকায় বাংলাদেশির নাম উঠে গেলে জাতীয় নির্বাচন কমিশনের দোষ। কিন্তু খেয়াল করে দেখুন, খড়িবাড়ির একটা গ্রামীণ হাসপাতালের একজন ডেটা এন্ট্রি অপারেটর একজন বাংলাদেশিকে বার্থ সার্টিফিকেট দিয়ে দিতে পারে, যেটা দেখিয়ে সে আধার থেকে ভোটাধিকার সব পেয়ে যাবে। মানে রূপকথার ওই দৈত্যের প্রাণ যেরকম একটা ভোমরার মধ্যে থাকে, তেমনি নাগরিকত্ব দুর্নীতির শিকড় হয়তো পাওয়া যাবে পুরসভা, পঞ্চায়েত বা এই স্বাস্থ্যকেন্দ্রগুলোতে, যেখান থেকে বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে। কিন্তু সেখানে জাতীয় নির্বাচন কমিশন তো উকি দেবে না। কমিশন তো শুধু ভোটার তালিকায় চোখ বোলাবে, ভোটের পর ওটা কেন্দ্রীয় সরকার করতে পারে। সেটা লালকেল্লার ভাষণে মোদি বলে দিয়েছেন
যে জনবিন্যাস বদলে দেওয়ার চক্রান্ত রুখতে পদক্ষেপ করা হবে, মানে বহিরাগত হানাদার থেকে ভারতের জমি বাঁচানোর জন্য একটা সুনির্দিষ্ট প্রয়াস শুরু হবে। আর এই কথাটাই তৃণমূল ঘুরিয়ে বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি বহিরাগত হানাদারদের হাত থেকে বাংলার জমি বাঁচানোর জন্য লড়াই করছেন। এবার যদি একই জমির মালিক দুজন চাষি হয়ে যান, তাহলে কি চাষিতে চাষিতে লড়াই হতে পারে? হতে তো পারেই, রাজনীতিতে সব সম্ভব। হচ্ছে না? তৃণমূলের বিজয় সম্মেলনীর মঞ্চগুলো হয়ে গেছে কুস্তির আখড়া, জনসংযোগ থেকে জনতা বাদ চলে গেছেন, আর সংযোগ হয়েছে সংঘাত। হুগলিতে সাংসদ রচনার সঙ্গে বিধায়ক অসিত মজুমদারের বনিবনা, সেটা তো সাম্প্রতিককালে চোখে পড়েনি। এরকম বদনাম, ওরা খুব ঘনিষ্ঠ, দুজনের মধ্যে ভীষণ ভালো সম্পর্ক, এরকম বদনাম বিজেপিও দিতে পারবে না। তো একই শহরে একই দলের ওই জন্য দুবার বিজয় সম্মেলনী হয়। কদিন আগে ওই রবীন্দ্র ভবনে বিজয় সম্মেলনীতে অসিত মজুমদার ছিলেন, কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন না। কাল চুচুড়া শহরে ওই শহর সভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিজয় সম্মেলনী ডেকেছিলেন, তাতে রচনা ছিলেন, কিন্তু সেখানে আবার অসিত ছিলেন না। তবে সভামঞ্চের ব্যানারে কিন্তু রচনা অসিত দুজনেরই ছবি ছিল। কয়েক বছর আগে নিয়ম ছিল না, যে নিয়ম হয়েছিল এটা, যে তৃণমূলের ব্যানার, ফেস্টুন, পোস্টারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারোর ছবি থাকবে না। এখানে সবটা নিয়মই অনিয়ম হচ্ছে, এইটুকুনি আর বদলালে কি আর এসে যাবে? এবার এটা তো শুধু একটা জায়গায় নয়, ওই চুচুড়ার মতো মেদিনীপুরেও তো গোলমাল। ডেবরার বিজয় সম্মেলনীতে ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরই নেই। অবসরপ্রাপ্ত এই আইপিএস অফিসার কি তৃণমূলের ওই সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে পারছেন না? পশ্চিম মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি কিন্তু স্বীকার করে নিয়েছেন যে কারোর অভিমান হয়েও থাকতে পারে। আর চন্দ্রকোনায় তৃণমূলের বিজয় সম্মেলনীতে বিধায়ক অরূপ ধারা ছিলেন, আর তার সামনে এসে বিক্ষোভ দেখিয়ে গেছে বিক্ষুব্ধ গোষ্ঠী। এটা শেষ নয়, মানে বলতে শুরু করলে শেষ হবে না সারা দিন ধরে, বুঝলেন তো? এই ঘটনাগুলো চারপাশে যে ঘটছে, তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আবার ওই যারা দল বদল করে বিজেপিতে গেছিলেন আবার ফিরে এসছেন, তাদের মেনে নেওয়া নিয়ে অশান্তি, মানে বিবিধ কারণে অশান্তি। সবথেকে মানে এটা বলাটা মুশকিল যে তৃণমূলের অন্দরে কার সঙ্গে কার ঝামেলা। তাহলে এটা হতে পারে, জানেন তো, এই গোটা বিষয়টা যে আছে সেটা পরিষ্কার করেই কি করে দেওয়ার জন্যই কি এই বিজয় সম্মেলনীগুলোর এরকমভাবে আয়োজন করে দেওয়া হচ্ছে? মানে যত বেশি পরিষ্কার হয়ে যাবে, তত বেশি কোন কোন জায়গা ছাঁটতে হবে সেটা হয়তো ঠিক করে বুঝে নিতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, মোটামুটি কার সঙ্গে কার ঝামেলা বিজয় সম্মেলনী উপলক্ষে সেগুলো তো জেনে গেলাম। এবার যেখানে ঝামেলা ধরে নিয়ে বসেছিলাম সেখানে আবার কিন্তু উল্টো ছবি। বীরভূমের মুরারই 1 নম্বর ব্লকে বিজয় সম্মেলনীতে দেখা গেছে এক মঞ্চে বসে রয়েছেন অনুব্রত মণ্ডল আর কাজল শেখ, একদম পাশাপাশি, তার পাশে আবার শতাব্দী রায়ও। ভাবতে পারেন এদের যে একজোট হয়ে থাকতে হবে, এটা কে দিব্যি দিয়েছেন? কে দিয়েছেন জানি না, দিব্যি তো খাইয়েছেন অনুব্রত মণ্ডল নিজে। তিনি বলেছেন যে 26-এর ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট, 5 বছর অন্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট আসে, যিনিই দাঁড়াবেন তিনিই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, এই ভোটে বিপুলভাবে জিততে হবে। এটা মুরারইতে বলেছেন। আর সাঁইথিয়ায় তৃণমূল প্রার্থীর নামই ঘোষণা করে দিয়েছেন অনুব্রত মণ্ডল। বিজয় সম্মেলনের মঞ্চ থেকেই লীলাবতী শাহকে জেতানোর আহ্বান জানিয়ে বসে আছে। এবার দেখুন, লীলাবতী যদি টিকিট পান তাহলে বোঝা যাবে যে বীরভূমে এখনও কেষ্টলীলা চলছে, কিন্তু যদি না পান তাহলে তো প্রশ্ন আসবে যে এত আগের থেকে কি করে জানলেন, 6 মাস আগের থেকে, প্রার্থী তালিকা ঘোষণার আগের থেকে, যে উনিই টিকিট পাবেন, উনিই দাঁড়াবেন। এবার উনি যদি না দাঁড়ান তাহলে তো এই প্রচারটা বিফলে চলে গেল, মানুষজন বিভ্রান্ত হলেন। এই বিভ্রান্তটা করলেন কেন? এই যে একটা দ্বন্দ্ব না, এইটা সৃষ্টি করাই হচ্ছে রাজনীতির ট্রেডমার্ক। এটাও কিন্তু এখন নতুন শুরু হবে। মানে এখন যেরকম এই মিলমিশের বিষয়গুলো দেখছেন, এই বিজয় সম্মেলনী তো এই দীপাবলিতেই শেষ, তারপর কি হবে
টিকিট পাওয়া না পাওয়া নিয়ে সংশয়। এই যে শোভন চট্টোপাধ্যায়, তিনি সদ্য একটা দায়িত্ব পেয়েছেন, এনকেডিএর চেয়ারম্যান। তিনি কি টিকিট পাবেন? পেলে কোত্থেকে পাবেন? বেহালা পূর্ব থেকে। ওখানে তো রত্না চট্টোপাধ্যায় জিতে বসে আছেন। ব্যক্তিগত পরিচয় এখনও তিনি শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী। এবার শোভন দার্জিলিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর থেকেই তো সবার মনে হচ্ছে যে দলে ফেরার রাস্তাটা তিনি তো খুঁজে পেয়ে গেছেন। এবার কি বেহালা পূর্বটাও ফিরে পাবেন? চাষি হিসেবে যে শোভন মন্দ এরম তো বলা যাবে না। এবার দক্ষিণ 24 পরগনার মাটিটাও তিনি খুব ভালো ছিলেন। কান্তি গাঙ্গুলির রায়দিঘির থেকে দেবাশ্রী রায়কে পরপর ও দুবার জিতিয়ে এনেছিলেন। 250 টার্গেট পূরণে শোভনের মতো চাষির হাতে মমতা যদি ঘাসফুলের চারা ছেড়ে দেন, রথ নাকি জমিটা ছেড়ে দেবেন? আমি যতটুকু জানি এখনো পর্যন্ত বেহালা পূর্ব বা 131 নম্বর ওয়ার্ডে এমন কোনো দলবিরোধী কাজ করিনি বা এমন কোনো দুর্নীতি করিনি যে শোভনবাবু এলেই দল আমাকে সরিয়ে দেবে। কারণ আমি দলের সঙ্গে কিন্তু থেকে গেছি, আমি কখনো দল ছেড়ে অন্য কিছু ভাবিনি। কিন্তু শোভনবাবু কিন্তু দলকে বিপদে ফেলে বিজেপিতে চলে গেছিলেন এবং সেখানে গিয়ে তিনি দলের বিরুদ্ধে, মমতাদির বিরুদ্ধে, অভিষেকের বিরুদ্ধে যথেষ্ট কুৎসা করেছেন। দল যদি মনে করে যে উনি প্রার্থী হবেন, আমি না চাইলেও আমাকে মেনে নিতে, মানে দল শোভন চট্টোপাধ্যায়কে টিকিট দিলে রত্না চট্টোপাধ্যায় বিদ্রোহী হবেন না, খুব স্বাভাবিক। তিনি বলবেন যে দল শেষ কথা। এবার এটা ততক্ষণই হয়তো বলবেন যতক্ষণ না কোনো সিদ্ধান্ত হচ্ছে। সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত যদি কেউ সিদ্ধান্ত হবে ধরে নিয়ে কিছু বলেন, সেটা তার গায়ে একটা দল বিরোধী তকমা সেটে দেবে, যেটা ওই টিকিট পাওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে বিপক্ষে যেতেও পারে। কারণ রত্না চট্টোপাধ্যায় তো শুরুতেই বলে দিয়েছেন তিনি তো কোনো দল বিরোধী কাজ করেননি, সুতরাং আপাতত দল বিরোধী কাজ করছেন না। কিন্তু এটা নিশ্চিত ওই যত ওই টিকিটের নাম ঘোষণার সময়টা এগিয়ে আসবে অথবা টিকিটের নাম ঘোষণাটা হয়ে যাবে, তারপর কিন্তু সবাই ব্যক্তিগত মতগুলো এক এক করে বাইরে আনবেন। মানে আমাদের প্রস্তুত হয়ে এখন গ্যালারিতে বসতে হবে, চা চিপস টিপস নিয়ে, আরও জমজমাট খেলা আসছে।